আবু সাইদের ত্যাগেই নতুন বাংলাদেশ পেয়েছি বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যাশা পূরণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান। বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংস করা হয়েছে বললেন ডক্টর ইউনূস। জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। যতদিন প্রয়োজন থাকবে অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। সব হত্যার বিচার ও মামলা প্রত্যাহারের ঘোষণা। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দিনভর নানা নাটকীয়তার পর পদত্যাগ করেন আপিল বিভাগের 6 বিচারপতি। এবং কোটা আন্দোলনে হত্যার বিচারের সুষ্ঠু তদন্তে জাতিসংঘে চিঠি দিবে বিএনপি। দলকে ফিরে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ। আমন্ত্রণ সংবাদটাতে দেশের নেকেস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাড়ির উঠানে বসে কথা বলেন তার মায়ের সঙ্গে। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে, আর পিতার হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তা উঁচিয়ে ধরেন ডক্টর ইউনূস। শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের প্রতিবেদন। আবু সাইদের হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করে দ্বিতীয় স্বাধীনতা। পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনার। দায়িত্ব নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শপথের তৃতীয় দিনেই কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জে যান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাফরপাড়া গ্রামে গিয়েই আবু সাইদের কবরের পাশে দাঁড়ান তিনি। এ সময় 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সহ কোটা আন্দোলনের কয়েকজন সমন্বয়কও উপস্থিত ছিলেন। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া ও মোনাজাত করেন তারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, এই দেশবাসীকে কবুল করে নাও আল্লাহ। পরে আবু সাইদের বাড়ির উঠোনে বসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ উপস্থিত অনেকে। আবু সাইদের পিতা মকবুল হোসেনের হাতে জাতীয় পতাকা তুলে দেন ডক্টর ইউনূস। পরে একসঙ্গে পতাকা উঁচিয়ে ধরেন তারা। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নতুন সরকারের প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন যে বিজয় অর্জিত হয়েছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। মহাকাব্য করি না, মহাকাব্যের নায়ক থাকে, কি সাংঘাতিক ঘটনা ঘটে, আমরা মনে করি যে এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার। আবু সাইদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে কি বিষয়। একটা সরকার, এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে, তোমরা করছো। তোমাদের যে ক্ষমতা সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব নেই। শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাতে হতে পারো। শিক্ষার্থীরাই অসম্ভবকে সম্ভব করতে পারে জানিয়ে আরো বড় কিছু অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। কাছে ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না, বড় জিনিসের মধ্যে থাকবে যে যে অবস্থায় আছে। এই জন্যই আবু সাইদ এত মহান। সে বড় জিনিসের স্বপ্ন দেখছে, সেই জন্য বুক পেতে দিয়েছে। মারো। পথ এখনো বাকি উল্লেখ করে দেশে স্থিতিশীলতা নিশ্চিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এবং বাংলাদেশের পরিবর্তন অনেক। মাহমুদ হাসান, দেশ টিভি। আবু সাইদ বুক পেতে দিয়েছিলেন বলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তার স্বপ্ন পূরণ করা পুরো জাতির কর্তব্য, তাই কোথাও কোনো ধরনের গোলযোগ হতে দেয়া যাবে না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আবু সাইদ এখন সব পরিবারের সন্তান, তাই তার মতো ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা একটা ঘটনা যে গ্রামের মধ্যে এসছে, এটা বিষয় না। বিষয়টা হলো এই জায়গাটা হলো এটা মহাকাব্যের জায়গা। মহাকাব্যের যে বীর কথা শোনেন, এই ভাই ধাক্কা দিয়েন না বীর কথার যে বীর থাকে, প্লিজ ধাক্কা দিয়েন প্লিজ। তাকে আপনি কবরটা ভেঙে ফেলতেছেন তো, আপনার নিউজ বেশি জরুরি না কবরটা বেশি জরুরি? এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে এই লোককে। এই যে এখানে মাটির তলে শুয়ে আছে, সে সারা জাতির জন্য, ন্যায়ের জন্য
মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। মারেন, গুলি করছে, একটু টল করছে, আবার ধরছে, তারপরে আরেকগুলো। এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। এই সে লোক এখানে শুয়ে আছে আজকে। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করা। এটা আমরা সারা জাতির একটা কর্তব্য। আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম, চলে গেলাম, তা না। এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এ বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মধ্যে। কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করি। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান। এবং তারা অধিকার তাকায় থাকবে, যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাঈদের কথা নিজে নিজে প্রস্তুতি হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও বুক পেতে দেব। সেই হলো এই আবু সাঈদ। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ। এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান। এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে আমাদেরকে ওরকম দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা, এবং সবার মা আবু সাঈদের মা। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই এখানে, এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। কাজে আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন ওই আবু সাঈদের বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন, কোনো রকম গোলযোগ হতে দেবেন না। আজকে যে আসলাম এখানে, এটা স্মরণ করেন, আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সবাইকে সালাম দেওয়া। বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব স্তম্ভ ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে রাষ্ট্র পুনর্নির্মাণই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন কবে হবে তা জনগণই নির্ধারণ করবে। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদ রকি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার দুদিন পর শনিবার দুপুরে কোটা আন্দোলনে আহতদের দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ দেন তাদের। পরে সফরের বিভিন্ন দিক নিয়ে রংপুর সার্কিট হাউসে কথা বলেন তিনি। আবু সাঈদকে স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, তারুণ্যের শক্তি দ্বিতীয় বিজয় এনেছে। সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও দেন তিনি। আমরা একই পরিবার, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এখন শুনছি বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে। কে কার বিরুদ্ধে লাগতে পারে, এদিকে এক মারামারি করলো, আবার এখানে আরেক মারামারি। এটা যেন না হয়। আমরা যেখানেই এরকম অত্যাচার হবে কারো উপরে, কোনো একটা উসিলা করে, এই ধর্মের উসিলা, অন্য কোনো উসিলা,
সেটা রুখে দাঁড়াতে হবে। জানান, রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করা হয়েছে বলেই ছাত্র জনতা আন্দোলন করেছে। অর্জন ধরে রাখতে একতা বড় চ্যালেঞ্জ বলে জানান ডক্টর ইউনূস। প্রত্যেকটা জিনিস, এটাই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে এবং আমরা পারি। পুরো কাঠামোতে পচন ধরেছে উল্লেখ করে রাষ্ট্র পুনর্গঠনে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। যদি না হন এটা পারবে না। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। ছাত্র জনতার আন্দোলন দমনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনবে সরকার। সেই সঙ্গে সব ফৌজদারি মামলা প্রত্যাহারে আগামী 3 কর্মদিবসের মধ্যে পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণে যত দিন লাগে ততদিনই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে বলে জানান তিনি। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। শপথের পর শনিবার সকালে প্রথমবার নিজ মন্ত্রণালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুরুতেই সভা করেন কর্মকর্তাদের সঙ্গে। সভায় ছাত্র জনতার আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, 3 দিনের মধ্যে সব ফৌজদারি মামলা প্রত্যাহার এবং মিথ্যা মামলায় আটক শিশু কিশোরদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। আমি আইনের শিক্ষক, আমার অনেক ছাত্র আছেন লোয়ার জুডিশিয়ারিতে, হায়ার জুডিশিয়ারিতে। কিভাবে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। এ সময় রাজনৈতিক দলের চাহিদা অনুযায়ী গণতান্ত্রিক নির্বাচন এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে বলে জানান উপদেষ্টা। সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে, সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। সভায় সন্ত্রাস দমন ও সাইবার নিরাপত্তা আইনে করা সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্তও হয়। এছাড়া হটলাইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেবে আইন ও বিচার বিভাগ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা কেবল রাস্তাঘাটে নয়, আর্থিক খাতেও ফিরে আনা হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ব্যাংকিং খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। আর দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিস্তারিত জানাতুল মোহনার আরও একটি প্রতিবেদনে। দায়িত্ব গ্রহণের পর শনিবার সকালে প্রথমবারের মতো সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এরপর মুখোমুখি হন গণমাধ্যমের। বলেন, অস্থিতিশীল ব্যাংকিং খাতে দ্রুতই ফিরিয়ে আনা হবে আইন শৃঙ্খলা। এছাড়া এই খাতে জনগণের আস্থা পুনরুদ্ধারে মনোযোগী হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলো অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাট ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ চালু হোক, তারপরে সংস্কারগুলো আসবে। মাঝখানে একটু বিচ্যুতি হয়েছে, একেবারে চ্যুত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে। আপনি আমি ওদের একটু মন্থর হয়ে গেছে, এটাকে আমরা আরো গতিটাকে বাড়াবো। পাচারের অর্থ ফিরিয়ে আনতে তথ্য প্রমাণের প্রয়োজনীয়তার কথা জানান অর্থ উপদেষ্টা। জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগপত্র জমা দিলেও তাকে রাখা হবে কিনা রবিবার বৈঠকের পর আসবে সিদ্ধান্ত। পদত্যাগপত্র উনি দিয়েছেন, সেটা গ্রহণ করে আমি একা ডিসিশন দেবো না। আমি দেখে কালকে তো মিটিং আছে, আমরা দরকার এটা ডিসিশন, কারণ গভর্নরের পোস্টটা তো এটা একটা সেন্সিটিভ, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তবে যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করব। এদিকে সকালে শিল্প মন্ত্রণালয়ের মতিঝিল কার্যালয়ে এসে কর্মকর্তা কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। মন্ত্রণালয় নিয়ে নিজের লক্ষ্যের কথা জানান তিনি। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এ সময় দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্সের ঘোষণা দেন শিল্প উপদেষ্টা। দুর্নীতি প্রসঙ্গ তো প্রশ্নই আসে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাতে তাকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার দুপুর 12টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি। এর আগে শিক্ষার্থী আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই পথে হাঁটেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। বিস্তারিত থাকছে মোহাম্মদ সাকিবের রিপোর্টে।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শনিবার ছিল দিনভর নানা নাটকীয়তা ও উত্তেজনা। অবশেষে রাতে এলো সমাধান। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী তাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 95 1 অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। সৈয়দ রিফাত আহমেদ 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2005 সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান। এর আগে বেলা 2:30টার দিকে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর একে একে পদত্যাগ করেন আপিল বিভাগের 5 বিচারপতি। শনিবার সকাল থেকে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন জানার পর দুপুরে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে যান। পরবর্তীতে আইন মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে মোহাম্মদ আশফাকুল ইসলামকে নিয়োগের বিষয়টি জানালে তার নিয়োগ প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের দাবি পূরণ করেন রাষ্ট্রপতি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। এছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন 7টি হলের প্রভোস্ট। পদত্যাগের প্রেস লেগেছে অন্য বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ প্রক্টোরিয়াল বডির সব সদস্য ও 3টি আবাসিক হলের প্রাধ্যক্ষগণ পদত্যাগ করেন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ তালিকায় আরও আছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাসিম আক্তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা, তবে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। এদিকে নিয়োগ পাওয়ার 18 দিনের মাথায় পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ আসকারী। কোটা আন্দোলনে গণহত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তে জাতিসংঘ প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে বিএনপি। শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় দলটির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে স্বাগত জানানো হয়। মির্জা ফখরুল জানান, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় বিদেশি কিছু গণমাধ্যমে বিএনপিকে জড়িয়ে ভুল সংবাদ প্রকাশিত হচ্ছে। বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। সমসাময়িক বিষয় নিয়ে শনিবার রাতে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলনের শুরুতেই উঠে আসে কোটা আন্দোলনে সহিংসতার মৃত্যু প্রসঙ্গ। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণহত্যার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে দলটি। এছাড়া একই সাথে নতুন সরকারকে স্বাগত জানান তিনি। সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি, তাকে আমরা চিঠি দেব। প্রথমে যে কাজগুলো তারা শুরু করেছেন সেই কাজগুলো নিঃসন্দেহে গোটা দেশের জাতির কাছে অনেকটা আপনার আশার সৃষ্টি করছে। দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপিকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। দাবি করেন, সাম্প্রতিক সময়ে যেসব সংঘর্ষ হচ্ছে তাতে বিএনপি কোনোভাবেই জড়িত নয়। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, এটার সঙ্গে কোনো রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে আটক 57 প্রবাসীকে ছাড়তে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ইউএই, যেখানে আপনার আমাদের প্রায় 50 জন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। একে একে চালু হচ্ছে থানাগুলো, তবে আতঙ্ক না কাটায় অনেকেই দায়িত্ব পালন করছেন সাদা পোশাকে।
এখনো ফেরেননি অনেকেই। আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া থানাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে স্থানীয় জনতা ও রাজনৈতিক কর্মীরা। এমি আজিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে পল্টন থানার ধ্বংসস্তূপ সরাতে নেমে পড়েন জামাত ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জনগণের সেবা নিশ্চিতে থানার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে সহযোগিতা করছেন তারা। পুলিশ প্রশাসনের বাইরে ওনারা অফিস করতে পারতেছেন না, আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যেন আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে সাথে চেয়ার টেবিল ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় যে অংশগুলো লাগবে এই অংশগুলো আমরা ক্রয়ের জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আজকের দিনের ভিতরে ইনশাআল্লাহ এই থানাকে বসার উপযোগী করে দেওয়া যাবে। এরপরে সার্বিক কাজ আস্তে আস্তে ধীরেই করবে। থানায় ফিরছে পুলিশ সদস্যরাও। পরিচ্ছন্নতা কাজ শেষ হলেই কার্যক্রম শুরু করবেন তারা। আমরা জনগণের সেবক, আমরা সেবক হয়ে থাকতে চাই এবং আমরা সবাই এই দেশটাকে মিলেমিশে কাঁধ মিলে আমরা সবাই শান্তিপূর্ণ বজায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। জনগণ আইগে না আসলে আমরা তো আসলে কাজ স্বাভাবিকভাবে কাজ করতে পারবো না। যেহেতু আরসি এলাকার গণ্যমান্য লোকজন আসছে, আমরা চাই যে আগের মতো কার্যক্রম শুরু করতে। এদিকে ভাঙচুর না হওয়া থানাগুলোতে চলছে সাধারণ ডায়েরি থেকে অভিযোগ গ্রহণ। জনবল বাড়লেই টহল কার্যক্রমও শুরু করবেন তারা। না, আমাদের আল্লাহর মতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা কাজ শুরু করছি। জনগণ আসলে আমরা যে কোনো কিছু জন্য আসলে আমরা কাজ করে দিতে ইচ্ছুক। পুলিশের এখতিয়ারভুক্ত তারা আইনি সহযোগিতা যেগুলো পান, অবশ্যই আমরা যতদূর সম্ভব এখন বসে থেকে সেটা আমরা করে দেব ইনশাআল্লাহ। তবে আতঙ্ক না কাটায় এখনও বেশিরভাগ থানায় সাদা পোশাকে দায়িত্ব পালন করছে পুলিশ। কাজ শুরু করেছে রাজধানীর থানাগুলো। কোনো ব্যক্তি বা দল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু, রক্ষা করবে জানমাল, নিরাপত্তা দিবে সবার, এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।